প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পর্যায়ভিত্তিক গতির আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের ক্লাসে আমরা মূলত সরল দোলক নিয়ে আলোচনা করব এবং এই সরল দোলক ব্যবহার করে আমরা কি প্রবলেম বা সমস্যা আমরা সলিউশন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমাদের সরল দোলকের গতি সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সরল দোলক কাকে বলে এবং সরল দোলককে টেনে ছেড়ে দিলে এটা যে দুলতে থাকে এই বিষয়গুলো আমরা কারসাজি ক্ষমতা অধ্যায়ে পড়ে এসেছি, সেই বিষয়গুলো আমাদের জানা আছে। আমরা সংজ্ঞার দিকে যাচ্ছি না। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদের একটু মনে করিয়ে দিব, সেটা হচ্ছে দেখো, সরল দোলকের ক্ষেত্রে তো অবশ্যই তোমার সুতো ব্যবহার করা হয়। তো সুতোটাকে একটা হুকের সাথে বেঁধে এটাকে ঝুলিয়ে দিতে হয়, আর নিচের দিকে সুতোর আরেকটা প্রান্তে বব ঝুলানো হয়। তো এখন এখানে যে বিন্দু থেকে ঝুলানো হয় সেই বিন্দুটাকে বলা হয় ঝুলন বিন্দু। আর এই ববের মাঝখানে যে সেন্টার সেটাকে বলা হয় ববের ভার কেন্দ্র। এই ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটার একটা স্পেসিফিক নাম আছে। কে বলতে পারে বলো তো? এই ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে কি বলা হয় বলো? কার্যকর দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্য আমরা চিত্র থেকে কি লিখতে পারি বলো তো? চিত্র থেকে আমরা লিখতে পারি না ও এ, অথবা আমরা কি লিখতে পারি ও বি। দ্যাট ইজ ইকুয়াল টু, আবার আমরা কি লিখতে পারি ওই সুতোর দৈর্ঘ্য যোগ কি লিখতে পারি ববের ব্যাসার্ধ। দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল এল। তাহলে আমার এখানে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এই কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে দুইটা দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে সুতার দৈর্ঘ্য আর একটা হচ্ছে ববের ব্যাসার্ধ। তার এই কার্যকরী দৈর্ঘ্যের যে কনসেপ্টটা ও এ ইকুয়াল টু ও বি দ্যাট ইজ ইকুয়াল টু এল, এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করলাম, এই ববটাকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখন ঝুলিয়ে দেওয়া হলে তোমার এই ববের যদি ভর এম হয়, তাহলে ববটার যে ওজন, ববের ভরটাকে আমরা নামকরণ করলাম এম কেজি। ঠিক আছে, ওই যে যে ববটা ঝুলানো আছে সুতার নিচের প্রান্তে, সেটা এম কেজি। তো সেক্ষেত্রে ববের ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে। তাহলে এই ববটা যখন এই অবস্থানে থাকবে তখনও তার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড। ববটা যখন বি অবস্থানে যাবে, সর্বোচ্চ অবস্থানে যাবে, তখনও তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে। এখন আমরা এখানে নিচের দিকে। একটা কৌণিক বিস্তার ধরে নিয়েছি, খেয়াল করো। এ ও বি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করেছি থিটা। এটাকে বলা হয় কৌণিক বিস্তার। ঠিক আছে, এই থিটাটাকে বলা হচ্ছে কৌণিক বিস্তার। আর এখানে সাম্যাবস্থা হতে ডানে বা বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় রৈখিক বিস্তার। তো রৈখিক কথাটা উচ্চারণ করা হয় না, শুধু বিস্তার কথাটা উচ্চারণ করা হয়। তাহলে ওই বিস্তার বলতে মূলত কিন্তু রৈখিক বিস্তার, অর্থাৎ সরল রেখা বরাবর যে দূরত্বটা সেটা বোঝানো হয়। আর কৌণিক বিস্তার যখন আমরা বলবো তখন কোনটাকে আমরা ইন্ডিকেট করব, কোনটাকে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে তোমার সাম্যাবস্থা হতে যে কোণে অবস্থান করছে, এই কোণটাই হচ্ছে তোমার কৌণিক বিস্তার। তাহলে রৈখিক বিস্তার এবং কৌণিক বিস্তারের কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো আমাকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলো তো, ববটা যখন বি অবস্থানে যাবে তখন আমার উপরে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে তো আমরা নামকরণ করেছি থিটা, তাই না? তাহলে বলো তো, এই যে এই অ্যাঙ্গেলটাকে নামকরণ করা হয়েছে তোমার থিটা, তাহলে এই নিচের এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো তো? থিটা হবে। তাহলে এখন বলো তো, ওজন দুইটা উপাংশে ভাগ হয়ে যাচ্ছে, খেয়াল করো। একটা হচ্ছে এমজি কস থিটা, আর আরেকটা ই বরাবর যেটা তৈরি হবে সেটা হবে এমজি সাইন থিটা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আহ কে বলবে? রায়ান মিল্লাত বলো, রায়ান মিল্লাত 1711। রায়ান মিল্লাত কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, এখানে বলো, এখানে যে ওজনের দুটো কম্পোনেন্ট তৈরি হয়েছে, উপাংশ তৈরি হয়েছে, এই দুটো উপাংশের ব্যবহার কি, কে কি কাজ করবে ব্যাখ্যা করো। কোনটা? এমজি কস থিটা, এমজি সাইন থিটা। হ্যাঁ, স্যার বুঝতে পারিনি কি বলছ। আচ্ছা, যে পারো সে বলো। আকাশ কর্মকার বলো, এই দুটো কম্পোনেন্টের কাজ কি? এমজি কস থিটা কি কাজ করবে আর এমজি সাইন থিটা কি কাজ করবে? রায়ান মিল্লাত ততটা মনোযোগী না ক্লাসে, এগুলো অলরেডি পড়ানো হয়েছে। স্যার এমজি বলো। এমজি কস্টটা স্যার টান টান বল দিবে, আর এমজি সাইনটা স্যার মানে আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করবে আর কি। ভেরি গুড, অনেক মানে ধন্যবাদ তোমাকে। তোমার এই বলটা যখন বি অবস্থানে থাকবে তখন সুতার একটা টান আছে উপরের দিকে, তোমার ওই ঝুলন বিন্দুর দিকে। তাহলে এমজি কস্টের কাজ হচ্ছে সুতার যে টান বি অবস্থানে,
তোমার টেনশন এট পয়েন্ট বি সেটা কি করবে, তোমার ওই ওটার যে কম্পোনেন্ট তৈরি হয়েছে ওজনের সেটাকে তোমার নিষ্ক্রিয় করবে। তার মানে এই যে এমজি কস থিটা যেটা, সেটা আসলে কি করবে, সুতার টানকে নিষ্ক্রিয় করবে, ক্যান্সেল করবে। ঠিক আছে। আচ্ছা, এবারে বলো তো এমজি সাইন থিটার কারণে ববটা কোথায় যাবে, সাম্যাবস্থায় ফিরে যাবে। তার মানে এই এমজি সাইন থিটা ববটা সরণ যখন এ থেকে বি এর দিকে হচ্ছে, তখন এমজি সাইন থিটাটার ডিরেকশন কোন দিকে বলো তো, এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে? স্যার বি থেকে এর দিকে। বি থেকে এর দিকে। তার মানে এই বলটা কোন দিকে কাজ করছে বলো, সরণের দিকে নাকি সরণের বিপরীত দিকে? বিপরীত দিকে। বিপরীত স্যার দিকে। বিপরীত তাহলে দিকে। সরণের বিপরীত দিকে যে বল কাজ করে সেই বলটার অনেকগুলো নাম আমরা জানি, তাই না? সেটা বলতে পারো বাধাদানকারী বল, প্রত্যয়নী বল, পুনরানয়ন বল, স্থিতিস্থাপক বল, কার্যকরী বল। তাহলে এই জন্য আমরা এখানে লিখবো কার্যকরী বল, দ্যাট ইজ এফ। বাংলা যে ভাষাগুলো বললাম সেটা মাঝখানে চলে আসবে। তাহলে কার্যকরী বল বা প্রত্যয়নী বল এফ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। এখানে মাইনাসটা কেন লেখা হলো বলতো? কারণটা এই বলটা সবসময় এই বস্তুর গতি যেদিকে, সরণ যেদিকে, তার বিপরীত দিকে কাজ করে, এই জন্য এখানে মাইনাস সাইনটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবারে যেহেতু এটাকে টেনে ছেড়ে দিয়েছে, তার মানে এর মধ্যে কি থাকবে, গতি থাকবে, মোশন থাকবে। তো গতি থাকা মানে কি, তার অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন হলে তার বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তন হলে এখানে ত্বরণ থাকবে। তার মানে আমরা এখানে লিখতে পারি এফ দ্যাট ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি এম এ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ইন্টু সাইন থিটার পরিবর্তে আমরা এখানে লিখছি থিটা। কেন লেখা হচ্ছে? কেননা এখানে সরল দোলকের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে তোমার এই যে কৌণিক যে বিস্তার থিটা, এর মানটা অবশ্যই সর্বোচ্চ 4 ডিগ্রি হবে, অথবা তার চেয়ে কি হবে, ছোট হবে। সরল দোলকের ক্ষেত্রে এটা একটা স্পেসিফিক কন্ডিশন। এর চেয়ে বেশি হলে সেটা সরল দোলক নয়, এগুলো হচ্ছে জটিল দোলক। তো জটিল দোলকের লেখাপড়া কনসেপ্ট তোমাদের নাই, তোমরা পরবর্তীতে লেখাপড়া করবে, যদি অনার্সে তোমরা যখন ফিজিক্সে পড়বে তখন তোমরা পাবে। তাহলে সরল দোলকের ক্ষেত্রে স্পেসিফিক কন্ডিশন কি, এই যে কৌণিক বিস্তার, অর্থাৎ তুমি সর্বোচ্চ কত কোণে তুমি টেনে ছেড়ে দিবে, এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত ডিগ্রি হতে হবে বলো, সর্বোচ্চ 4 ডিগ্রি বা 4 ডিগ্রি। ছোট হতে হবে। এই কন্ডিশনটা মনে রাখবে, তবেই এটাকে আমরা সরল দোলক বলবো। অন্যথায় এটাকে কি বলবো আমরা, জটিল দোলক বলবো, কমপ্লেক্স পেন্ডুলাম। আর এটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল যদি 4 ডিগ্রি বা তার চেয়ে ছোট হয়, তাহলে এখানে একটা ঘটনা সংঘটিত হয়। সেটা হচ্ছে যে তুমি যে কোনো অ্যাঙ্গেলের ডিগ্রি পরিমাপে যে মান পাবে, অর্থাৎ সাইন থিটা ক্যালকুলেশন করলে যে মান পাবে, এটা যদি রেডিয়ানে পরিমাপ করো তাহলে এই মানটা সেম হয়ে যায়। এখানে যে মানটা আসে এই মানটা অলমোস্ট সেম। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে কি আমরা লিখতে পারি না সাইন থিটা অর্থাৎ ডিগ্রি পরিমাপে যে মান আর রেডিয়ান পরিমাপে মানটা পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কখন কন্ডিশন কি, কন্ডিশনটা হচ্ছে যখন অ্যাঙ্গেলটা সর্বোচ্চ 4 ডিগ্রি বা তার চেয়ে ছোট থাকবে। দেখো একটু বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ সাইন থিটার পরিবর্তে কেন থিটা লিখলাম তার ব্যাখ্যাটা এখানে দেওয়া হলো। এবার উভয় পক্ষ থেকে এম আর এম ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস জি, আর থিটা মানে কি বলো? থিটা মানে হচ্ছে রেডিয়ান কোণ, মানে কি চাপ বাই ব্যাসার্ধ। থিটা মানে কি চাপ বাই ব্যাসার্ধ, জানা আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমার এখানে চিত্র থেকে বলো চাপ কোনটা ব্যাসার্ধ কোনটা, কুইক রেসপন্স করো। এই চিত্র থেকে বলো চাপ কোনটা ব্যাসার্ধ কোনটা। স্যার চাপ হলো এক্স আর কার্যকরী দৈর্ঘ্য হলো স্যার ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে লিখতে পারি, ফাইনালি আমরা এখানে লিখতে পারি এ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জি, তো আগে থেকে আছে, আর চাপ হচ্ছে তোমার ওই যে এক্স, আর ব্যাসার্ধ হচ্ছে তোমার কার্যকরী দৈর্ঘ্য এল। তো পরের লাইনে আমরা এখানে আবার একটু লিখতেছি, দেখো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা স্কোয়ার সমান কারো পরিবর্তে ধরে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার জি ডিভাইডেড এল। আমরা অন্য কোথাও আর একটা রাশির পরিবর্তে ওমেগা স্কোয়ার ধরেছিলাম, মনে আছে? কে বাই এম, এইটার পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার ধরেছিলাম। তো আজকে বলো তো এই জি বাই এল এর পরিবর্তে তাহলে আমরা ওমেগা স্কোয়ার কেন ধরলাম, কে ব্যাখ্যা দিতে পারবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার পর্যায়কালের একটা সূত্র ছিল না স্যার, ওইখান থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, লেখাপড়া করো, হ্যাঁ ক্লাসে মনোযোগ দাও, লেখাপড়া করার চেষ্টা করো। এখানে এই কে বাই এম, একক এক টাকার কারণে না স্যার। হ্যাঁ এতক্ষণ পরে রেসপন্স করলে হবে? এই কে বাই এম এই অনুপাত রাশিটির একক এবং মাত্রা যা, ওমেগা স্কয়ার একক রাশিটির একক এবং মাত্রাও তাই, এই জন্য ওই কে বাই এম এর পরিবর্তে ওমেগা স্কয়ার ধরেছিলাম।
এখন সেই সেম জিনিসটা আবার এখানে আরেকটা রাশির অনুপাত রাশির রেসপেক্টে পরিবর্তে ওমেগা স্কয়ার ধরা হচ্ছে, তাহলে এখানে কি সেই ব্যাখ্যাটা আবার নতুন করে দিতে হবে নাকি সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করবে তোমরা? তাহলে এখানে নিশ্চয়ই G/L এই অনুপাত রাশিটির একক মাত্রা যা হবে ওমেগা স্কয়ারের একক মাত্রা কি হবে তাই হবে, যার জন্য G/L কে ওমেগা স্কয়ার ধরা হয়েছে। তোমরা করে দেখবে, এখন এই প্রমাণটা করে দেখবে তোমরা যে G/L এর একক যা আসে ওমেগা স্কয়ার একক কি তাই। তোমরা করে দেখবে এখন তোমরা নিজেরা, তোমাদের আগ্রহ থেকে করে নিতে হবে এইগুলো। আচ্ছা, পরের লাইনে তাহলে আমরা লিখতে পারি তো কোন নির্দিষ্ট স্থানে জি কি কনস্ট্যান্ট আর এখানে সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য এল দ্যাট ইজ কনস্ট্যান্ট, তাহলে এই অনুপাত রাশিটি G/L সেটা কি হবে, একটা নির্দিষ্ট স্থানে কনস্ট্যান্ট রাশি হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a সমানুপাতিক -x লিখতে পারি। তো বলো তো ত্বরণ যদি সরণের সমানুপাতিক এবং বিপরীত হয় তাহলে এই গতিটার নাম কি বলো, এই গতিটাকে আমরা কি গতি বলতে পারি বলো? সরল সরল স্পন্দিত সরল ছন্দিত স্পন্দন গতি। হ্যাঁ, সরল সন্দিত স্পন্দন গতি বলা হয় বা সরল দোল গতি বলা হয় বা সরল দোলন গতি বলা হয়। তাহলে আমরা যদি কোনো জায়গায় দেখি যে ত্বরণ সরণের সমানুপাতিক এসছে কিন্তু বিপরীত, তাহলে সেই গতিটাকে অবশ্যই আমরা কি গতি বলবো, সরল সন্দিত স্পন্দন গতি বলবো বা সরল দোল গতি বলবো। তাহলে সরল সন্দিত স্পন্দন গতি বা সরল দোল গতির সংজ্ঞা হচ্ছে যে ত্বরণটা অবশ্যই সরণের সমানুপাতিক হবে কিন্তু বিপরীত। তাহলে এখন আমরা কি বলতে পারি বলতো, স্বল্প বিস্তারে সরল দোলকের যে গতি, এই গতিটাকে কি গতি বলবো আমরা বলো? সরল দোল গতি বলবো বা সরল সন্দিত স্পন্দন গতি বলবো। তো এটা পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, দেখাও যে স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল সন্দিত স্পন্দন গতি বা সরল দোল গতি। তখন তোমাকে এই চিত্রটা দিতে হবে, চিত্র দেওয়ার জন্য এই যে চিত্রে যা কিছু দেখানো হচ্ছে তার জন্য 1 মার্ক পাবে, আর এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যে a সমানুপাতিক -x পর্যন্ত এলাম তার জন্য আরেক মার্ক পাবে, তাহলে টোটাল 2 মার্ক পেয়ে যাবে। তো এই অনুধাবনমূলক প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে কি আনসার করতে পারবে সবাই? দেখাও যে স্বল্প বিস্তারে সরল দোলকের গতি সরল সন্দিত স্পন্দন গতি, এটা কি পারা যাবে? Yes, জি sir. স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সরল দোলকের গতি কি গতি হয় সেটা আমরা এখানে প্রমাণ করলাম। তো এখন আমরা এই প্রমাণ থেকে আরেকটা রাশি এখানে বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে সরল দোলকের দোলন কালের সমীকরণ, দোলন কাল বা পর্যায়কাল যেটা আমরা বলি। তো দোলন কালকে বা পর্যায়কালকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? সরল দোলক যেহেতু দোলছে এই জন্য আমরা এটাকে দোলন কাল নামকরণ করব, দোলন কাল। তো সেই দোলন কালকে আমরা কি রাশি দিয়ে প্রকাশ করি বলো? দোলন কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। স্যার ক্যাপিটাল টি দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা ওমেগা স্কয়ার সমান কার পরিবর্তে ওমেগা স্কয়ার ধরেছি, আজকের আলোচনা থেকে বলো, সরল দোলকের ক্ষেত্রে বলো ওমেগা স্কয়ার কার পরিবর্তে ধরা হয়েছে বলো? স্যার G/L এর পরিবর্তে। G/L। তাহলে এখানে লিখে দাও চোখ বন্ধ করে, ওমেগা স্কয়ার ইকুয়াল টু G/L, বা পরের লাইনে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলো? রুট চলে আসবে ডান দিকে, G/L, বা ওমেগা ইকুয়াল টু আমাদের জানা আছে 2π/t দ্যাট ইজ ইকুয়াল টু √G/L, বা পরের লাইনে আমরা লিখতে পারি, ফাইনালি আমরা যেটা লিখবো t ইকুয়াল টু 2π√L/G। এই যে সমীকরণটা তৈরি হলো এটাই হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে কিসের সমীকরণ? দোলন কালের সমীকরণ। তাহলে দেখো সরল দোলকের দোলন কালের সমীকরণ বের করতে গেলেও কিন্তু এই চিত্র থেকে এই অ্যানালাইসিস পর্যন্ত আসতে হবে। এই যে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, এই ওমেগা স্কয়ারের পরিবর্তেই তো আমরা G/L এর পরিবর্তে তো ওমেগা স্কয়ার ধরেছি তাই না? তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সরল দোলকের দোলন কালের সমীকরণটা পেয়ে গেলাম। তো পরীক্ষা যদি তোমাকে বলা হয় যে সরল দোলকের দোলন কালের সমীকরণ বের করো, 2 মার্কের জন্য আসছে, তাহলে কি পারা যাবে না? তাহলে এই চিত্রটা দিবে, এই পর্যন্ত অ্যানালাইসিস করে এই পর্যন্ত আসতে হবে, পারা যাবে? সরল দোলকের দোলনকালের সমীকরণ বের করো যদি পরীক্ষা আসে। জি স্যার। আচ্ছা, এখন এখানে দোলনকালে যে সমীকরণটা এসছে সেখান থেকে বেশ কিছু জানার আছে। এখানে দেখো, এখানে দুইটা রাশি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল আর আরেকটা হচ্ছে তোমার জি। তো এখন বলো তো, আমি এখানে একটা সূত্র লিখতেছি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। টি সমানুপাতিক √L যখন, ডান দিকে লিখে দিচ্ছি, যখন জি স্থির। তো জি স্থির থাকা মানে কি? তাহলে তোমার সরল দোলকে কোনো একটা নির্দিষ্ট স্থানেই রাখা হয়েছে, তার মানে জি কনস্ট্যান্ট থাকবে। তো জি কনস্ট্যান্ট থাকলে তাহলে দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে এখান থেকে বলে দাও তোমরা, যে কেউ একজন। আর টি সমানুপাতিক 1 বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক √G যখন, এই ক্ষেত্রে যখন কি স্থির থাকবে? এল স্থির থাকবে। তাহলে আমরা সরল দোলকের গুরুত্বপূর্ণ দুটো সূত্র আমরা জানলাম, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে ত্বরণের সূত্র। আচ্ছা, তাহলে দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানলাম? যে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক।
তার মানে কি কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেলে দোলনকাল বর্গমূলের সমানুপাতিক হারে বেড়ে যাবে, আর কার্যকরী দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে দোলনকাল কমে যাবে, বর্গমূলের সমানুপাতিক হারে কমে যাবে। আর যদি এল স্থির থাকে, কার্যকরী দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে আমার এই ক্ষেত্রে দোলনকালটা কি হচ্ছে, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে জি কমে গেলে টি বেড়ে যাবে, আর জি যদি বেড়ে যায় টি কমে যাবে। তো আমরা জানি না জি এর ব্যাপারটা তো আমাদের অলরেডি জানা হয়ে গেছে, তাই না, অভিকর্ষ মহাকর্ষ অধ্যায়, যে জি পৃথিবী পৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কি হবে, কমবে। দেখো এই দুইটা সূত্রের ব্যাপারে সবার ক্লিয়ার ধারণা এসছে কিনা একটু আমাকে বলো। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, আর দ্বিতীয়টা হচ্ছে ত্বরণের সূত্র। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে এই দুইটা সূত্র নিয়ে একটু কিছু অ্যানালাইসিস করতে হবে। ধরো আমার আগে যে সরল দোলকটা ছিল, দেখি তোমরা কে বলতে পারো। ধরো এটা হচ্ছে সেই সরল দোলক, এটাকে টেনে এই অবস্থায় ছেড়ে দেওয়া হলো। তো ধরো এটা সর্বোচ্চ এই অবস্থান, বাম দিকে আর একটা অবস্থানে যাবে সর্বোচ্চ, এটা ধরো তোমার বি অবস্থান, আর মাঝেরটাকে বলা হচ্ছে সি অবস্থান। তো এ থেকে বি এখানে একটা সরলরেখির দূরত্ব আমরা দিতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন বলো তো এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য স্থান ধরে একটা নির্দিষ্ট স্থানে তুমি এই এক্সপেরিমেন্টটা করছো। ধরো এখন ধরো তোমার কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু ধরো তোমার আমি নামকরণ করলাম 90 সেন্টিমিটার। এই অবস্থায় ধরো তুমি দোলনকাল পেয়েছো টি ইকুয়াল টু ধরো 4 সেকেন্ড বা 6 সেকেন্ড। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি যদি কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু 100 সেন্টিমিটার করি, তাহলে দোলনকাল কি হবে বলতো? ওই টি ইকুয়াল টু যে 6 সেকেন্ড আগে ছিল, এখন কি 6 সেকেন্ডই থাকবে না বেড়ে যাবে? সেটা আমার চোখের সামনে যে বৃদ্ধি পাবে। সমীকরণগুলো আছে স্যার বৃদ্ধি সেটা পাবে আমি স্যার। অ্যানালাইসিস করতে পারি, বেড়ে যাবে। আচ্ছা, তাহলে বেড়ে ধরো আমি বোঝানোর জন্য একটা মান দিয়ে আমি এখানে বলছি। হ্যাঁ, ধরো তোমার এটা হয়ে গেছে 6.8 সেকেন্ড, 8 সেকেন্ড। তো এখন তোমরা একটু আমাকে বলো তো, আগে এখন সরল দৈর্ঘ্যের গতিটা আমরা ব্যাখ্যা করব। গতি বলতে বোঝানো হচ্ছে যে এই যে ববটা যে গতিশীল, ডান থেকে বামে যাচ্ছে আবার বাম থেকে ডান দিকে যাচ্ছে, এই ববের যে গতিটা, এটা কি স্লো চলছে নাকি দ্রুত চলছে? ধীরে চলা বা স্লো চলা, আর দ্রুত চলা বা ফাস্ট চলা। ধীরে তোমার চলছে। এখন এখানে উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এল এর মান যখন 90 সেন্টিমিটার ছিল তখন আমার দোলনকাল ছিল 6 সেকেন্ড। তো দোলনকাল 6 সেকেন্ড মানে কি? মানে আগে এ থেকে বি তে যেতে কত সময় লেগেছিল? একটু চিন্তা করে উত্তরটা দিবে। আগে এ থেকে বি তে যেতে কত সময় লেগেছিল? এ থেকে বি তে স্যার 3 সেকেন্ড। 3 সেকেন্ড। অনেক সময় নিয়েছো সিম্পল একটা প্রশ্নের উত্তর দিতে। তাহলে এ থেকে বি তে যেতে আগে সময় লেগেছিল 3 সেকেন্ড। আচ্ছা, এখন মানে অর্ধ দোলন যেটাকে বলা হয়, এ থেকে বি তে যাওয়া মানে একটা অর্ধ দোলন। তাহলে একটা অর্ধ দোলনে আগে যখন কার্যকরী দৈর্ঘ্য 90 সেন্টিমিটার ছিল তখন 3 সেকেন্ড সময় লেগেছে। এখন তোমার ওই একই পথ যেতে, যখন কার্যকরী দৈর্ঘ্য তুমি 100 সেন্টিমিটার করেছো, তখন তোমার ওই সেম পথ যেতে কত সময় লাগছে এখানে বলো তো? এই যে 6.8, এটা হচ্ছে দোলনকাল। তাহলে এটার অর্ধেক করলে কত হবে? 3.4। 3.4। তাহলে এখন বলো তোমার ওই একই পথ, অর্থাৎ আগে তোমার এ থেকে বি তে যেতে লেগেছিল 3 সেকেন্ড, 3 সেকেন্ড, এখন সেই সেম পথটা যেতে তার সময় লাগছে 3.4 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো? এই ববটা কি খুব দ্রুত যাবে? এ থেকে বি তে কি আগে যে গতিতে গিয়েছিল এখন কি তার চেয়ে সমান গতিতে যাবে, নাকি দ্রুত গতিতে যাবে, নাকি ধীরে ধীরে যাবে? স্যার ধীরে আগের ধীরে অপেক্ষায় ধীরে যাবে। তাহলে আগের তুলনায় ধীরে ধীরে যাবে। কিভাবে বুঝলাম? কেননা এটা সিম্পল, এটা চোখের সামনে আমি এগুলো সব লিখে দিয়েছি যে এ থেকে বি তে যেতে এই দূরত্বটা ধরো, এই দূরত্বটা ধরো তোমার আমি বললাম যে তোমার 6 সেন্টিমিটার। তাহলে ধরো তোমার এ থেকে বি তে যেতে এই 6 সেন্টিমিটার দূরত্ব যেতে তার আগে 3 সেকেন্ড সময় লেগেছিল, এখন ওই সেম দূরত্বে তুমি যাচ্ছ তার চেয়ে বেশি সময়। তো বেশি সময় লাগলে তুমি কি তোমার এই সময় যেটা লেগেছে বেশি, এই ক্ষেত্রে কি এই সময়টা কি তুমি হারিয়েছো নাকি লাভ করেছে বলো তো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সময় সময় হারিয়েছে। সময় হারিয়েছি। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে বলো? এই অ্যানালাইসিস থেকে আমরা কি শিখলাম? যে কার্যকরী দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে দোলনকাল বেড়ে যাবে, আর দোলনকাল বেড়ে গেলে সেটা সরলদৈর্ঘ্যের গতিটা কি হবে? এটা ধীরে ধীরে চলবে, স্লো চলবে। আর ধীরে ধীরে চলা মানে, স্লো চলা মানে এই সরলদৈর্ঘ্যটা সময় হারাবে। এইটা হচ্ছে মূল ফ্যাক্ট।
আচ্ছা, এবারে যদি আমার কার্যকরী দৈর্ঘ্য কমে যেত, আগে ধরো 90 সেন্টিমিটার ছিল, এখন 80 সেন্টিমিটার হবে, তাহলে এর বিপরীত ঘটনাটা ব্যাখ্যা করা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ওই ব্যাখ্যাটা তোমরা বাসায় নিজেরা করে নিবে। এখন আমি একটা ব্যাখ্যা দিলাম, তার বিপরীত ব্যাখ্যাটা তোমরা এখন করে নিবে। তাহলে আমরা এখানে সরল দৈর্ঘ্যের যে গতি কখন স্লো চলে, আর স্লো চললে কি সময় হারায়, আর দ্রুত চললে যখন যখন তুমি কার্যকরী দৈর্ঘ্য কমিয়ে দিবে তখন এটা দ্রুত চলবে, আর দ্রুত চললে কি সময় হারাবে নাকি সময় লাভ করবে বলো? স্যার সময় লাভ করবে। সময় লাভ করবে। তাহলে সময় কখন হারায়, সময় কখন লাভ করে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই কনসেপ্ট গুলো ব্যবহার করে অঙ্ক আছে, বেশ কিছু অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কগুলো করার জন্য তোমার এই কনসেপ্ট গুলো কিন্তু লাগবে, এবং কখন স্লো চলছে এবং কখন দ্রুত চলছে সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। একইভাবে স্লো চলা এবং তোমার ফাস্ট চলা, এটা কিন্তু আমরা এই 2 নং কন্ডিশন ব্যবহার করে আমরা বলতে পারি। বলতো কে পারবে এটা ব্যবহার করে, কে বলতে পারবে যেটা কখন স্লো চলবে আর কখন ফাস্ট চলবে? 2 নং কন্ডিশনটা, সূত্রটা ব্যবহার করে পারবে কেউ বলতে? স্যার জি এর মান কমে গেলে টি এর মান বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে পর্যায়কাল বেড়ে যাবে। বলো, বলতে থাকো, একটু বললে কি আনসার হবে? স্যার পর্যায়কাল বেড়ে গেলে স্যার ধীরে চলবে, আর ধীরে চললে তো সময় হারিয়ে ফেলবে। স্যার এটা জি এর মান কমে গেলে। আর জি এর মান বেড়ে গেলে স্যার টি এর মান কমে যাবে। টি এর মান কমে গেলে স্যার মানে পর্যায়কাল কমে যাবে। পর্যায়কাল কমে গেলে স্যার এটা দ্রুত চলবে, আর দ্রুত চলা মানে সময় লাভ করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ মিস্টার সাব্বির। একমাত্র একটা স্টুডেন্ট খুব ভালো করে ক্লিয়ারলি বুঝতে পেরেছে, তোমাকে অশেষ ধন্যবাদ। বাকিরা বোঝার চেষ্টা করো, এগুলো ক্লাস থেকে বুঝতে হবে, তুমি নিজে পড়তে গেলে অনেক কিছু বুঝতে পারবে না। তো আমরা এখান থেকে কখন স্লো চলবে ধীরে চলবে এই কনসেপ্ট আমরা এখানে জেনে গেলাম। এবারে সরল দোলকের আমরা বেশ কিছু ব্যবহার আমরা দেখব। 1 নাম্বার ব্যবহার হচ্ছে আমরা জি এর মান বের করতে পারি। তো জি এর মান নির্ণয়ের দিকে আমি যাব না, ওইটা অতটা ইম্পর্টেন্ট না। আমি গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটা একটু আমি এখানে দেখানোর চেষ্টা করব। সরল দৈর্ঘ্যের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। পাহাড়ের আমরা উচ্চতা নির্ণয় করতে পারি এই সরল দৈর্ঘ্যের সাহায্যে, পাহাড়ের উচ্চতা। তাহলে পাহাড়ের উচ্চতা বের করার জন্য আমরা কিভাবে বের করব সেটার জন্য আমি এখানে একটা চিত্র দিচ্ছি। ধরো তোমার এটা একটা পাহাড়, ধরো এটাই হচ্ছে একটা পাহাড়। বোঝানোর জন্য আমি এভাবে ড্রয়িং করে দেখাচ্ছি। নিচের দিকে এগুলো হচ্ছে মাটি, হ্যাঁ? এই মাঝখানে যেটা এটাও মাটি আছে। তো পাহাড়টা ভূমি থেকে কত উচ্চতায় আছে, টোটাল উচ্চতাটা কত, সেই উচ্চতাটা আমি নামকরণ করলাম, এটা হচ্ছে তোমার এইচ। আচ্ছা, 1 নাম্বার অবস্থানটা হচ্ছে পাহাড়ের চূড়া। আচ্ছা, 2 নং অবস্থাটা হচ্ছে পাহাড়ের চূড়া, আর 1 নং অবস্থাটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে, একদম নিচের অবস্থা যেটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ 1 নং অবস্থা। আর 2 নম্বরটা একদম চূড়ায়, সেটা হচ্ছে আমরা এই উচ্চতায় গেলাম পাহাড়ের শীর্ষে বা চূড়ায়। আচ্ছা, এখন তোমরা বলো তো, আমরা যখন 1 নং অবস্থানে ছিলাম তখন 1 নং মহাকর্ষ অধ্যায়ের জ্ঞানটা নিয়ে আসতে হবে। তাহলে 1 নং অবস্থানে কোথায়? পৃথিবী পৃষ্ঠে। তাহলে সে পৃথিবী পৃষ্ঠে জি ইকুয়াল টু কত জানি আমরা, বলো, জি এম ডিভাইডেড আর স্কয়ার, তাই না? এটা আমাদের জানা আছে, এটা সমীকরণ নাম্বার 1। আর 2 নং অবস্থান কোথায়? পাহাড়ের চূড়ায় তথা একটা নির্দিষ্ট উচ্চতায়। তাহলে উচ্চতায় গেলে জি এর মান কি হয়, এগুলো আমাদের অলরেডি নন, জানা আছে। তাহলে জি এম ডিভাইডেড আর প্লাস এইচ তার উপর আর প্লাস এইচ হোল স্কয়ার। সমীকরণ নাম্বার 2। আচ্ছা, এবারে সমীকরণ 1 কে যদি সমীকরণ 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে নিজেরাই বলতে থাকবে এখন কি করতে পারি আমরা, বলো। সমীকরণ 1 কে যদি সমীকরণ 2 দিয়ে ভাগ করা হয় তাহলে g1 বাই g2 দ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস এইচ ডিভাইডেড, আমি এটা একবারে লিখতেছি, হ্যাঁ, দুইটার উপরে স্কয়ার থাকবে এজন্য হোল স্কয়ার দিয়ে লেখা হলো। দ্যাট ইজ ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারি বলো, 1 প্লাস এইচ বাই আর তার উপরে স্কয়ার, এটা লিখতে পারি। দেখো তো এই পর্যন্ত ক্যালকুলেশন কারো কোনো সমস্যা আছে কিনা বলো? সমস্যা থাকলে না ডিরেক্ট স্যার। করো। ভেরি সিম্পল, এগুলো মহাকর্ষ অধ্যায়ের পড়া, রিপিট হচ্ছে আবারও। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি সেটা তো আমাদের টার্গেট হচ্ছে এইচটা বের করা, পাহাড়ের হাইটটা বের করা। তাহলে আমরা এখানে লিখতে পারি না 1 প্লাস এইচ বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু, যেহেতু 1 প্লাস এইচ বাই আর এর উপরে স্কয়ার আছে, তো সেই স্কয়ারটা যদি আমি উঠিয়ে দিই তাহলে বাম পাশে এসে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, জি1 ডিভাইডেড জি2। দেখো এটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। বা পরের লাইনে আমরা এইচ ইকুয়াল টু একবারে লিখতে চাচ্ছি রুট ওভার জি1 ডিভাইডেড জি2, 1টা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এই যে এইচ এর নিচে যে ক্যাপিটাল আর আছে সেটা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই যে সমীকরণটা তৈরি হলো, এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি, পাহাড়ের উচ্চতা বের করতে পারি।
তাহলে এখানে দেখো জি1টা কোথাকার বলো, জি1টা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণের মান, আর জি2 কোথাকার পাহাড়ের চূড়ায় তোমার জি এর মান। তো যে কোনো উচ্চতা জি এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা 2 নং সমীকরণ ব্যবহার করে বের করতে পারবো, জি2টা। আর পৃথিবী পৃষ্ঠে তো জি আমরা অঙ্ক করার জন্য 9.8 বিবেচনা করি। তাহলে দেখো তো আমরা যে কোনো উচ্চতায় জি2 বের করব, আর জি1টা আমাদের জানা আছে। আর এই ক্যাপিটাল আরটা কি জিনিস বলো, এই রাশিটার নাম কি? স্যার কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ ব্যাসার্ধ। পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ। এক কথায় বলবে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আর এর মান আমাদের জানা আছে। তাহলে এই সমীকরণ তাহলে সবগুলো আমাদের জানা হয়ে গেল। জি2 বের করতে হবে 2 নং সমীকরণ ব্যবহার করে। কত উচ্চতায় তুমি জি বের করবে, এই 2 নং সমীকরণ ব্যবহার করে জি বের করতে হবে, যেটা আমরা মহাকর্ষ অধ্যায়ে অলরেডি জেনে গেছি, শিখে এসেছি, অঙ্কগুলো করা হয়েছে। তাহলে জি2 আমাদের বের করতে হবে ক্যালকুলেশন করে, জি1 আমার জানা, আর আর বের জানা আছে। তাহলে ক্যালকুলেশন করলে কি, এই সমীকরণ ব্যবহার করলে কি আমরা পাহাড়ের হাইট পেয়ে যাব। দেখো বুঝতে পেরেছো কিনা পাহাড়ের হাইট বের করতে হয় কিভাবে, কি টেকনিক, এই প্রসেসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। এবারে আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, এই সরল দোলকের দোলনকালের সূত্রটা আমরা ব্যবহার করেও কিন্তু বের করতে পারি। কিভাবে? 1 নং অবস্থানে আমরা কি লিখতে পারি বলো, 1 নং অবস্থানে দোলনকাল t1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g1। যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে দোলনকাল কি হবে, পরিবর্তন হবে। কেন? কেননা g এর মান পরিবর্তন হবে। তার t2 ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g2, কার্যকরী দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট থাকবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তাহলে স্থান পরিবর্তন হলে কার্যকরী দৈর্ঘ্য কনস্ট্যান্ট রেখে বাকি কাজগুলো তোমাকে করতে হবে। আচ্ছা এবারে এখন এখান থেকে বলো তো, আমরা যদি তোমার 2 কে, অর্থাৎ এটা ধরো সমীকরণ নাম্বার 3 আর এটা ধরো সমীকরণ নাম্বার 4। তো সমীকরণ আমরা 4 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে বলো তো। 4 কে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে টোটাল রেজাল্টটা কি হবে একটু আমাকে বলো একজন। সমীকরণ 4 ভাগ সমীকরণ 3, তাহলে রেজাল্ট কি দাঁড়াবে একজন বলো। t2 ডিভাইডেড t1, কেউ বলতে পারছো না তোমরা? স্যার রুট ওভার g1 বাই g2। দেখো জি2, এটা হ্যাঁ। আছে কিনা। জি স্যার। আচ্ছা তাহলে এটা সমীকরণ নাম্বার 5। ঠিক আছে, তো এই সমীকরণ নাম্বার 5টা কিন্তু আবার আমরা উপরে দেখো এই সমীকরণটাতে আমরা ইউজ করতে পারি, কিন্তু ট্রিপল স্টার যে সমীকরণ আমি চিহ্নিত করছি সেটাতে আমরা ব্যবহার করতে পারি, করা যায় না? এই যে রুট ওভার g1 বাই g2 আছে, তাহলে আমরা পাহাড়ের হাইট আমরা আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, আমি একটু লিখে দিচ্ছি এখানে। দ্যাট ইজ h ইকুয়াল টু রুট ওভার g1 বাই g2 মাইনাস 1 ইনটু r, দ্যাট ইজ ইকুয়াল টু আবার লিখতে পারি, কি লিখতে পারি বলো, t2 বাই t1 মাইনাস 1 মাইনাস 1 ইন্টু আর। r। তাহলে এখন কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবে বলো। যদি দোলনকাল আমাদের জানা থাকে তাহলে আমরা সরাসরি কোনটা ইউজ করব, লাস্টেরটা ইউজ করব। আর যদি আমার অভিকর্ষ ত্বরণ জানা থাকে তাহলে কোনটা ইউজ করব, প্রথম সমীকরণ ইউজ করব। করলে আমরা কি পেয়ে যাব, পাহাড়ের উচ্চতা পেয়ে যাব। দেখো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। পাহাড়ের হাইট বের করার যে কনসেপ্ট, এই যে সূত্রটা বের হলো ক্যালকুলেশন করে যে আমরা বের করে নিয়ে আসলাম, এটার ব্যাপারে কারো কোনো সমস্যা বা জিজ্ঞাসা আছে কিনা বলো। না স্যার। আচ্ছা তাহলে আমরা পাহাড়ের হাইট পেয়ে গেলাম। এবারে চলে আসো পাহাড়ের মানে খনির গভীরতা, অর্থাৎ আমরা মাটি খুঁড়ে যখন নিচের দিকে যাই সেক্ষেত্রে খনির গভীরতা, যেমন কয়লা পাথর উত্তোলনের জন্য শ্রমিকরা কোথায় যায়, নিচের দিকে যায়, ভূপৃষ্ঠের নিচের দিকে এগুলো পাওয়া যায় খনিজ পদার্থগুলো। তো সেক্ষেত্রে আমরা যখন খনির গভীরে যাব, তো খনির গভীরতা কিভাবে বের করতে হয় সেটা নিয়েও একটা পরীক্ষা প্রশ্ন হয় অনেক সময়, খনির গভীরতা নির্ণয়। তো এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, গভীরতা নির্ণয়, খনির গভীরতা। তো খনির গভীরতা বের করার জন্য এখন আমাদের কোন দিকে যেতে হবে বলো, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যেতে হবে। এই যে নিচের দিকে যাবো এখন আমরা। ঠিক আছে, তো 1 নং অবস্থাটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর 2 নং অবস্থাটা হচ্ছে এই সূত্রটাই আমরা এইচ গভীরতায় কোন স্থান আমরা ইন্ডিকেট করছি 2 নং অবস্থাটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এইচ। আচ্ছা এখন আমাকে এই সমীকরণ, আমি একটা সমীকরণ লিখবো, দেখি তোমাদের মনে আছে কিনা। সেটা হচ্ছে ওই যে আমরা ভূপৃষ্ঠে জি এর মান বের করার যে কনসেপ্ট, আর গভীরে গেলে জি এর মান বের করার যে কনসেপ্ট, এগুলো কি মনে আছে তোমাদের? আমি এটা শুধু সমীকরণটা লিখবো, দেখি তোমাদের মনে আছে কিনা এটা আমি দেখি। তোমাদের 1 নং অবস্থানে দেখো g1 দ্যাট ইজ ইকুয়াল টু 4/3 পাই রো ক্যাপিটাল জি ইনটু আর, এটা সমীকরণ নাম্বার 1। এটা হচ্ছে ভূপৃষ্ঠে। আর যখন আমরা গভীরে যাই 2 নং অবস্থানে যখন আমরা যাব তখন আমরা কি পাই,
g2 দ্যাট ইজ ইকুয়াল টু মহাকর্ষ অধ্যায়টা নিয়ে আসতে হবে, কিন্তু এটা নতুন পড়া না। 4/3 পাই রো জি ইন্টু r মাইনাস h। এগুলো কি মনে আছে তোমাদের? আমরা যে বিভিন্ন স্থানে গভীরে জি কিভাবে স্যার। জি এর মান বের করতে পারি সেই জি স্যার। কনসেপ্ট গুলো মনে রাখতে হবে, না রাখলে আর হবে না। আচ্ছা, এবারে আমরা 2 কে 1 দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে? 2 ভাগ 1। তাহলে কি দাঁড়াবে বলো? g2 ডিভাইডেড g1 দ্যাট ইজ ইকুয়াল টু r মাইনাস h ডিভাইডেড কত? r দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস h বাই r। দেখো ক্যালকুলেশন বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, এবারে ফাইনালি আমরা এখান থেকে h ইজ ইকুয়াল টু আমরা লিখবো, h এর মানটা আমরা এখানে বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো বলো? 1 মাইনাস g2 ডিভাইডেড g1 ইনটু আমরা কি লিখে দিব? r লিখে দিব। দ্যাট ইজ ইকুয়াল টু আবার আরেকটা ফর্মুলা আমরা ইউজ বের করতে পারি। দেখো এই ফর্মুলাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো একটু আমাকে? এটা সব মহাকর্ষ অধ্যায় থেকে বের করা হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা ফর্মুলা কি আসবে? দোলনকাল দিয়ে লিখতে চাচ্ছি। g2 বাই g1 এর পরিবর্তে কি লিখতে পারি বলো? এই যে সমীকরণ নং 5 ব্যবহার করো, সমীকরণ 5 নং সমীকরণটা। তো g2 বাই g1 টা আমরা ওখানে g2 বাই g1 আমাদের ওখানে আছে, কিন্তু এখানে রুট ওভার g1 বাই g2 আছে। তাহলে এটা এই 5 নং সমীকরণটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি আসবে বলো? g2 বাই g1 এর পরিবর্তে কি লিখতে পারি বলো? t1 স্কয়ার বাই t2 স্কয়ার। ভেরি গুড। তাহলে 1 মাইনাস এটা হচ্ছে t1 স্কয়ার ডিভাইডেড t2 স্কয়ার। স্কয়ার কেন হলো? কেননা ওখানে রুট আছে, তাই না? কিন্তু এখানে তো রুট নাই। তাহলে এই যে রুটটা সরানোর জন্য স্কয়ার করলে এই যে t এর উপরে স্কয়ার চলে আসবে ইনটু r। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারবো? খনির গভীরতা বের করতে পারবো। তাহলে পাহাড়ের উচ্চতা বের করার যে ফর্মুলা আর খনির গভীরতা বের করার ফর্মুলা মাঝে কিন্তু একটু পার্থক্য আছে, খেয়াল রাখতে হবে, এগুলো লেখাপড়া করতে হবে। ঠিক আছে, আর এটা ব্যবহার করে আমরা খনির গভীরতা বের করব। অঙ্ক আমরা আগামী দিনে যাব। এবারে আরেকটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই সরল দৈর্ঘ্যের সাহায্যে একটা ঘড়ি তৈরি করা হয়, যেটার নাম তোমরা জানো, সেটা হচ্ছে পেন্ডুলাম বা দোলক ঘড়ি বলা হয়। এই দোলক ঘড়ির সাহায্যে সময় গণনা করা যায়। ঠিক আছে, সময় গণনা করা যায়, যেটাকে দোলক ঘড়ি বা সেকেন্ড দোলক, এটার একটা এক্সাক্ট নাম আছে, দোলক ঘড়ি, অথবা এটাকে বলা হয় সেকেন্ড দোলক বলা হয়। সেকেন্ড দোলক নামটা কেন হয়েছে জানো তোমরা? এই সেকেন্ড দোলকের নাম হওয়ার কারণটা হচ্ছে যে এই দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তো দোলকের দোলনকাল 2 সেকেন্ড মানে কি? মানে হচ্ছে যে তোমার এখানে একটা বার ইউজ করা হয়, পেন্ডুলাম, এটাই হচ্ছে তোমার সেই পেন্ডুলাম। এই পেন্ডুলামটার তোমার সাম্যাবস্থা হতে এদিকে যেতে যে সময় লাগে আর এদিকে আসতে যে সময় লাগে, অর্থাৎ তোমার এই অবস্থান থেকে বি অবস্থানে আসতে যে সময়, এটা হচ্ছে তোমার এ থেকে বি তে আসতে যে সময়, সেটা হচ্ছে তোমার 1 সেকেন্ড। আবার বি থেকে আবার এ তে আসতে আবার তার সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে বলো তো এ থেকে বি তে যাওয়া মানে কি একটা অর্ধ দোলন, বা বি থেকে এতে আসা মানে কি একটা অর্ধ দোলন। তাহলে একটা পূর্ণ দোলনে তার সময় লাগছে কত, তথা দোলনকালটা কত পাচ্ছি আমরা এখানে? টি এর মানটা 2 সেকেন্ড পাচ্ছি আমরা। এই জন্য এই দোলকটার নাম হচ্ছে, এই দোলক ঘড়িটার নাম হচ্ছে তোমার সেকেন্ড দোলক। তো তাহলে এখন এই দোলক ঘড়িটা তৈরি করা তোমরা দেখেছো, এইগুলো, এই যে তোমার পেন্ডুলাম, এটাকে বলা হচ্ছে পেন্ডুলাম। এটা ধাতু নির্মিত পদার্থ দ্বারা তৈরি। ঠিক আছে, এই ধাতু নির্মিত পদার্থ দ্বারা তৈরি। অনেক কথা আছে, সে কথার দিকে আমি যাবো না, একটু মূল কথার দিকে যাবো, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়। আর একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত বলো? সেকেন্ড দোলক কাকে বলে? বলবে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে বলা হয় সেকেন্ড দোলক। ঠিক আছে, তাহলে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। t = 2 পাই রুট ওভার l ডিভাইডেড কত? g। তাহলে t = কত? 2 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইনটু পাই মানে কত? 3.14 রুট ওভার l ডিভাইডেড g হচ্ছে 9.8। তাহলে এখানে ক্যালকুলেশন করলে l = 0.9927 এরকম একটা মান চলে আসে। তার মানে এই মানটা অলমোস্ট কার সমান হয়ে যাবে? এটা অলমোস্ট 1 মিটারের সমান হয়ে যাবে। তাহলে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত বলো? একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? 1 মিটার। আচ্ছা, এখন বলো তো, এটা তো এই ধাতব নির্মিত পদার্থ দ্বারা তৈরি, ধাতব পদার্থ দ্বারা তৈরি। তো ধাতব পদার্থের বৈশিষ্ট্য কি বলো? তাপমাত্রা বেড়ে গেলে ধাতব পদার্থ কি হবে? প্রসারিত হবে। আর তাপমাত্রা কমে গেলে ধাতব পদার্থ কি হবে? সংকুচিত হবে। তাহলে এটা যদি সংকুচিত হয় বা প্রসারিত হয়, তাহলে তোমার এই ঘড়িটা কি সঠিক সময় দেবে নাকি ত্রুটিপূর্ণ ঘড়ি হয়ে যাবে? সেটা ভুল সময় দেবে বলো? স্যার ত্রুটিপূর্ণ হয়ে যাবে স্যার। ত্রুটিপূর্ণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে একটা স্প্রিং ইউজ করা হয়, এই স্প্রিং এর মাধ্যমে তোমার এটা মানে কার্যকরী দৈর্ঘ্যটা ঠিক রাখা হয় সঠিক সময় পাওয়ার জন্য। এখন ত্রুটিপূর্ণ যে সময় দিচ্ছে, সে সময় যখন ত্রুটিপূর্ণ দিবে, যেমন সামারে কি হবে? সামারে তোমার তাপমাত্রা বেড়ে যায় না,
তাহলে তাপমাত্রা বেড়ে গেলে কার্যকরী দৈর্ঘ্য কি 1 মিটার থাকবে নাকি 1 মিটারের চেয়ে বেশি হয়ে যাবে বলো? এল প্রাইমটা কি হয়ে যাবে? এল এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা কি চলবে বলো? স্লো চলবে না ফাস্ট চলবে? আর শীতকালে কি ঘটনা ঘটবে? শীতকালে হচ্ছে তোমার এল প্রাইম লেস দ্যান এল হয়ে যাবে। বলো, এগুলো ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন তোমাদের বলতে হবে, না পারলে স্যার, আসলে গরমকালে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে পর্যায়কাল বেড়ে যাবে, স্যার পর্যায়কাল আর বেড়ে যাবে স্যার। অন্যদিকে পর্যায়কাল ফলে বেড়ে সময় গেলে এটা ধীরে ধীরে slow হয়ে চলবে, যাবে। সময় হারাবে। আর এই সব হ্যাঁ। কথাগুলো নিয়ে আসতে হবে। আর শীতকালে কার্যকরী দৈর্ঘ্য কমে যাবে, ফলে এটা দ্রুত চলবে, আর দ্রুত চললে তোমার সময় লাভ করবে। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই আনসারগুলো অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে সামারে যে ঘটনাটা ঘটতেছে, এটা কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের দিনে টোটাল সেকেন্ড কত বলো? আমার এই এ থেকে বি তে যেতে একটা অর্ধ দোলনে কত সময় লাগতেছে? এখানে 1 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে আমাদের দিনে টোটাল সময় কত? ৮৬,৪০০ সেকেন্ড। তার মানে যে দোলকের দোলনকাল টি ইকুয়াল টু 2 সেকেন্ড, সে কিন্তু দিনে এত সেকেন্ড সময় দিবে, দিনে 24 ঘন্টা যেটাকে বলা হয়, এত সেকেন্ড। আচ্ছা, কিন্তু যে ঘড়িটা ত্রুটিপূর্ণ হলো, সে কি ওই দোলনকাল 2 সেকেন্ড থাকবে না চেঞ্জ হয়ে যাবে? যেমন সামারের দোলনকাল বেড়ে যাবে, শীতকালে দোলনকাল কমে যাবে। আর কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে সামারে যে ঘটনাটা ঘটবে, কি ঘটনা ঘটবে? যে তোমার ধরো সামারে তোমার n সেকেন্ড স্লো চলে বা ধীরে চলে, এত সেকেন্ড ধীরে চলে, ঠিক আছে, ধীরে চলে। তাহলে দোলনকাল কত হবে? তাহলে সেক্ষেত্রে বলতো ৮৬,৪০০, টোটাল এটা হচ্ছে এক্সাক্ট, এখান থেকে n মাইনাস করে দাও। তাহলে এত সেকেন্ড এতটি অর্ধ দোলন, ধরো এতটি অর্ধ দোলন দিবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ সেকেন্ডে। ওটা ঐকিক নিয়মের অঙ্ক। অতএব একটি অর্ধ দোলন দেবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ ডিভাইডেড ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ডে। আর আমাদের এক্সাক্ট যে মানে অর্ধ তোমার 2 সেকেন্ডে কতটা অর্ধ দোলন দিবে, যেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। তাহলে কি লিখবো? ৮৬,৪০০ গুণন 2 ডিভাইডেড ৮৬,৪০০ মাইনাস n। এই যে সমীকরণটা তৈরি হলো, এটাই হচ্ছে দোলনকালের সমীকরণ। টি ইকুয়াল টু ৮৬,৪০০, সময় শেষ হয়ে গেছে, গুণন 2 ডিভাইডেড ৮৬,৪০০ প্লাস মাইনাস